বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। সংঘাতবদ্ধে যুক্তরাষ্ট্রকে 14 দফা প্রস্তাব ইরানের, পর্যালোচনা করছেন ট্রাম্প। হরমুজ ঘিরে তেহরানের কড়াকড়ি, প্রণালীতে স্থায়ীভাবে নিষিদ্ধ হচ্ছে ইসরায়েলি জাহাজ। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননে দফায় দফায় ইসরায়েলের বিমান হামলা, একদিনে নিহত 41, পাল্টা আঘাত হানছে হিজবুল্লাহ। সংঘাতের জেরে চরম মানবিক সংকট। এবং দেশের পথে যুক্তরাষ্ট্রের হত্যার শিকার লিমনের মরদেহবাহী বিমান ঢাকায় পৌঁছাবে কাল সকালে। বুধবার নাহিদা বৃষ্টির জানাজা, 2 শিক্ষার্থী খুনের ঘটনায় প্রবাসীদের শোক। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রকে 14 দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। এতে ইরান ও লেবাননে সংঘাত স্থায়ীভাবে বন্ধ, হরমুজ খুলে দেওয়া সহ বিভিন্ন দফা রয়েছে। প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট পর্যালোচনা করছেন বলে জানিয়েছেন। এদিকে চুক্তি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো মুহূর্তে সংঘাত শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ইরান কূটনৈতিক দোলাচল এখনো বিদ্যমান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত সপ্তাহে 48টি জাহাজকে ইরানি বন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ওয়াশিংটন বলছে, ইরানের কারণে হরমুজ প্রণালীতে নৌ চলাচল সীমিত করতে হয়েছে। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার বলেছেন, হরমুজ প্রণালী ঘিরে নতুন আইন তৈরি হচ্ছে। এই আইনে ইসরায়েলি জাহাজ প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হবে। শত্রু দেশের জাহাজকে ক্ষতিপূরণ ছাড়া চলাচলের অনুমতি দেওয়া হবে না। অন্য জাহাজও ইরানের অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। একই সময়ে যুক্তরাষ্ট্র $8.6 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে কাতার, ইসরায়েল, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের জন্য। এতে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা আরও বেড়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিয়াবাদি বলেন, ইরান সবসময় কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাধান চেয়েছে। তিনি জানান, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দেয়া হয়েছে যাতে স্থায়ীভাবে যুদ্ধ শেষ করা যায়। এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হাতে। তারা আলোচনায় যাবে নাকি সংঘাতের পথে থাকবে। এই অবস্থায় ইরানের এক সামরিক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও নতুন করে সংঘাত শুরু হতে পারে। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন কোনো চুক্তি মানে না এবং সংঘাত অব্যাহত থাকলে ভবিষ্যতে অপ্রত্যাশিত ব্যবস্থা নেওয়া হতে পারে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং এটিকে তারা অর্থনৈতিক ও কৌশলগত শক্তির উৎস হিসেবে ব্যবহার করবে। লেবাননে ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন অন্তত 41 জন। এতে যুদ্ধে মৃতের সংখ্যা 2600 ছাড়িয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে প্রতিদিনই চলছে বিমান হামলা ও বিস্ফোরণ। যুদ্ধবিরতি থাকলেও তা কার্যকর হয়নি। দুই পক্ষই চালিয়ে যাচ্ছে পাল্টাপাল্টি আক্রমণ। স্থানীয় সময় শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। এতে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নাবাতিয়ে, সিডন ও টাইর অঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামে হামলার ঘটনা ঘটে। কোথাও বসতবাড়ি, কোথাও চলন্ত গাড়ি লক্ষ্য করে আঘাত হানা হয়। এসব হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক হতাহতের অভিযোগ উঠেছে। পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন ফ্রন্টলাইনে ইসরায়েলি সেনা ও সামরিক যান লক্ষ্য করে আর্টিলারি ও ড্রোন হামলা চালানো হয়েছে। বিশেষ করে ফাইবার অপটিক নিয়ন্ত্রিত ছোট ড্রোন ব্যবহার করে ট্যাঙ্ক ও সামরিক সরঞ্জামে আঘাত হানার নতুন কৌশল প্রয়োগ করছে তারা। এতে ইসরায়েলি সেনা হতাহতের ঘটনাও ঘটছে। মার্চের শুরু থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত 2600-এর বেশি মানুষ নিহত এবং 8000-এর বেশি আহত হয়েছে বলে জানিয়েছে লেবানন কর্তৃপক্ষ। বাস্তুচ্যুত 10 লাখেরও বেশি। তাইওয়ান প্রণালী ঘিরে আবারও উত্তেজনা বাড়ছে। একদিনে প্রায় 30টি চীনা যুদ্ধবিমান ও একাধিক যুদ্ধ জাহাজের উপস্থিতি শনাক্ত করা হয়েছে বলে দাবি তাইপের। একই সময়ে তাইওয়ানের কাছে ফিলিপিন্সে যৌথ সামরিক মহড়া শুরু করেছে ওয়াশিংটন ও ম্যানিলা। পাল্টাপাল্টি এ ধরনের পদক্ষেপে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তির লড়াই আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। হঠাৎ করেই শনিবার তাইওয়ানের আকাশে দেখা মেলে চীনা সামরিক বিমানের। জলপথে শনাক্ত হয় জাহাজও। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত দ্বীপটির আশপাশে 29টি চীনা সামরিক বিমান, 6টি নৌযান এবং 2টি সরকারি জাহাজ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে অন্তত 15টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে উত্তর, মধ্য ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করে বলেও দাবি তাদের। শুরু থেকেই নিজেদের সার্বভৌম রাষ্ট্র দাবি করে আসছে তাইওয়ান। আর তাই তাইপের আকাশে চীনা বিমানের এ ধরনের উপস্থিতিকে অনুপ্রবেশ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে লাইচিংতে প্রশাসন। যদিও তাইওয়ানকে নিজেদের অংশ দাবি করে আসছে চীন। এমনকি মার্কিন গোয়েন্দাদের দাবি 2027 সালের মধ্যে তাইওয়ানের সামরিক অভিযান শুরু করতে পারে শির সেনারা।
এর আগে একই দিন আরও 28টি চীনা যুদ্ধবিমান যৌথ আকাশ ও সমুদ্র মহড়ায় অংশ নেয়, যার মধ্যে ছিল J-10, J-16 ফাইটার জেট ও KJ-500 নজরদারি বিমান। এ ধরনের ধারাবাহিক মহড়া ও অনুপ্রবেশ তাইওয়ানের ওপর সামরিক চাপ বৃদ্ধি এবং প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা কৌশলের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা, যা ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। উত্তেজনার মাঝেই তাইওয়ানের কাছাকাছি ফিলিপিন্সের উত্তরাঞ্চলীয় বাতানেস দ্বীপে যৌথ সামরিক মহড়ায় অত্যাধুনিক অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে ওয়াশিংটন ও ম্যানিলা। নেমেসিস নামের এই ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রায় 185 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। চীন যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে তাইপের কাছাকাছি এই মোবাইল সিস্টেম মোতায়েনকে কৌশলগত বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইউরোপ থেকে আমদানি করা গাড়ি ও ট্রাকের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহ থেকে এটি কার্যকর হবে। ট্রাম্পের এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট ও ইউরোপীয় কমিশন। উল্টো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে তারা। আটলান্টিকের দুই পারে বাণিজ্য যুদ্ধের মেঘ আরও ঘনীভূত হচ্ছে। শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা গাড়ি ও ট্রাকের উপর শুল্ক বাড়িয়ে 25% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইইউ বাণিজ্য চুক্তি মেনে চলছে না অভিযোগ তুলে শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানান তিনি, যা আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। পাশাপাশি ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে কারখানা বানালে কোনো শুল্ক দিতে হবে না। ইউরোপের দেশগুলো বাণিজ্য চুক্তি মেনে চলেনি, তাই আমরা যুক্তরাষ্ট্রে আসা সব গাড়ি ও ট্রাকের উপর শুল্ক 25% বাড়িয়েছি। তবে তারা যদি যুক্তরাষ্ট্রে কারখানা তৈরি করে তাহলে কোনো শুল্ক থাকবে না। আমেরিকান কর্মীদের নিয়োগ দিলে তবেই শুল্ক শূন্য থাকবে। ট্রাম্পের এই ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপ। ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান বার্ন্ড লাঙ্গে এই পদক্ষেপকে সরাসরি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, ইইউ গেল বছর স্কটল্যান্ডে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি পুরোপুরি মেনে চলছে, এমনকি চুক্তি বাস্তবায়নের আইন তৈরিরও কাজ চলছে। উল্টো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান। তিনি বলেন, ইস্পাত ও অ্যালুমিনিয়াম সংশ্লিষ্ট 400টিরও বেশি পণ্যে গড়ে 26% শুল্ক আরোপ করে বারবার চুক্তি ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। তার অভিযোগ, ট্রাম্পের সবশেষ এই পদক্ষেপ প্রমাণ করে মার্কিন পক্ষ কতটা অবিশ্বস্ত। এমন পরিস্থিতিতে ওয়াশিংটন চুক্তির পরিপন্থী কোনো পদক্ষেপ নিলে ইইউ তার স্বার্থ রক্ষায় সব বিকল্প খোলা রাখবে বলে সতর্ক করেছে। গত বছরের চুক্তি অনুযায়ী ইইউ সব মার্কিন শিল্প পণ্যে শুল্ক স্থগিত রেখেছে। বিনিময়ে ইউরোপীয় বেশিরভাগ পণ্যে মাত্র 15% শুল্ক রাখার কথা ছিল যুক্তরাষ্ট্রের। ইউরোপীয় ইউনিয়নের সমীক্ষা সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য বলছে, 2024 সালে ইইউ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 17 লাখ কোটি ইউরো, যা দৈনিক হিসেবে গড়ে 460 কোটি ইউরো। পাল্টাপাল্টি উত্তেজনায় এই বিশাল বাণিজ্য সম্পর্ক এখন অনিশ্চয়তার দোলাচলে ঝুলছে। শ্রমিক দিবসের ছুটিতে যখন সবাই বিশ্রামে, তখন হংজু শহরের রাস্তায় ডিউটি করেছে একদল রোবট পুলিশ। চীনের ঝেজিয়াং প্রদেশে প্রথমবারের মতো ট্রাফিক সামলাতে নামানো হয়েছে 15 সদস্যের রোবট স্কোয়াড, যারা কোনো প্রকার বিরতি ছাড়াই মে দিবসের বিশাল ভিড় সামাল দিয়েছে। ট্রাফিক পুলিশ নয়, রাস্তার মোড়ে মোড়ে রোবটের ইশারায় থেমে যাচ্ছে যানবাহন। যান্ত্রিক চোখে নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে সড়কের আইন পালনে। মানুষের চোখ ফাঁকি দেওয়া গেলেও এদের সেন্সর ফাঁকি দেওয়া অসম্ভব। মে দিবসের 5 দিনের লম্বা ছুটিতে চীনের ঝেজিয়াং প্রদেশের হংজু শহরে পর্যটকদের ঢল সামলাতে রাস্তায় নামানো হয় 15টি বুদ্ধিমান পুলিশ রোবট। এই রোবট স্কোয়াডের এক একটি সদস্য আলাদা আলাদা কাজে পারদর্শী। কোনোটি সিগন্যাল অমান্যকারীকে ধরছে, আবার কোনোটি পথচারীর ভিড় সামলাতে ব্যস্ত। অসংখ্য মানুষ আমাদের কাছে দিক নির্দেশনা, ট্রাফিক ব্যবস্থাপনা নীতি এবং পর্যটন এলাকার প্রবেশের নিয়মাবলী সম্পর্কে জানতে চান। এই রোবটগুলো এখন এ ধরনের প্রশ্নের চমৎকার উত্তর দিতে পারে। এইগুলো মোতায়েন করার ফলে আমরা সীমিত জনবলকে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ যেমন ট্রাফিক আইন লঙ্ঘন নিয়ন্ত্রণ, দুর্ঘটনা তদন্ত এবং অন্যান্য কাজে নিয়োজিত করতে পারছি। এই বিশেষ পুলিশ স্কোয়াডের রোবটগুলো ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমে সজ্জিত। পরিস্থিতির ভিন্নতা অনুযায়ী এরা নিজেদের কার্যক্ষমতা পরিবর্তন করতে পারে। রোবটের এই দলটির কারিগরি বিশেষত্ব এদের হিউম্যান মেশিন সিনার্জি বা মানুষ ও যন্ত্রের সমন্বিত কর্মপদ্ধতি, যেখানে সাধারণ পুলিশ কর্মকর্তাদের সক্ষমতার সাথে এই রোবটগুলোর যান্ত্রিক নিখুঁত দক্ষতাকে যুক্ত করা হয়েছে, যা ট্রাফিক ব্যবস্থাপনায় এক নতুন বৈচিত্র্য নিয়ে এসেছে।
যুক্তরাষ্ট্রের বাজারে যুক্তরাজ্যের পণ্য রপ্তানি কমেছে 25%। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের সবশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে 2025 সালের এপ্রিলের তুলনায় 2026 সালের একই সময়ে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি কমেছে $1.5 বিলিয়ন। ONS এর তথ্যে বলা হয়েছে 2025 সালের এপ্রিলের তুলনায় 2026 সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে পড়েছে অটোমোবাইল খাত। পাশাপাশি ফার্মাসিউটিক্যাল পণ্য, শিল্পযন্ত্র ও যন্ত্রাংশ, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রপ্তানি কমেছে উল্লেখযোগ্য হারে। অর্থনীতিবিদদের মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের রপ্তানি কমেছে যুক্তরাজ্যের। পাশাপাশি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের চাপ এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে আমদানি ব্যয় বৃদ্ধির কারণে ধাক্কা লেগেছে যুক্তরাষ্ট্রের রপ্তানিতে। নতুন শুল্ক আরোপের হুমকি ও ইউরোপীয় পণ্যের উপর বাড়তি বাণিজ্য চাপ পরিস্থিতিকে আরও জটিল করছে। যুক্তরাজ্যের অন্যতম বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র, কিন্তু 2025 সালে ট্রাম্পের বর্ধিত শুল্ক আরোপের পর থেকে ধারাবাহিকভাবে কমছে দ্বিপক্ষীয় বাণিজ্য। এই পরিস্থিতি চলতে থাকলে যুক্তরাজ্যের উৎপাদন খাতে চাপ বাড়বে। পাশাপাশি অনিশ্চয়তা তৈরি হবে শিল্প ও বিনিয়োগে। সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে যুক্তরাজ্যের অটোমোবাইল ও ওষুধ শিল্প। ফলে নেতিবাচক প্রভাব পড়বে কর্মসংস্থানে। এর ধারাবাহিকতায় কমতে পারে সামগ্রিক প্রবৃদ্ধি। বাণিজ্য বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের মতো বড় বাজারে অংশীদারিত্ব হারালে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে যুক্তরাজ্য সরকার। কমবে রাজস্ব আহরণ, অর্থনৈতিকভাবে চাপে পড়বে স্যার কেয়ার স্টারমার প্রশাসন। এই পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন এবং ইউরোপ ও এশিয়ার বাজারে রপ্তানি সম্প্রসারণের রূপরেখা তৈরি করতে হবে যুক্তরাজ্যকে। একই সঙ্গে ব্যবসায়ীরা কর সুবিধা, রপ্তানি প্রণোদনা দেওয়া এবং দ্রুত বাণিজ্য চুক্তির পরামর্শ বাণিজ্য বিশ্লেষকদের। দীর্ঘদিনের বৃহৎ বাণিজ্যিক অংশীদার হলেও দ্বিপক্ষীয় বাণিজ্যে বরাবরই আধিপত্য বিস্তার করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের হিসাবে দ্বিপক্ষীয় বাণিজ্যে প্রতি বছর যুক্তরাষ্ট্রের রপ্তানির পাল্লাই ভারী থাকে। 2021 সালে যুক্তরাজ্যে $75 বিলিয়ন পণ্য রপ্তানির বিপরীতে দেশটি থেকে যুক্তরাষ্ট্র আমদানি করেছে $61 বিলিয়ন পণ্য, অর্থাৎ $14 বিলিয়ন উদ্ধৃত ছিল ওয়াশিংটনের। পরবর্তী বছরে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়লে $14 বিলিয়ন উদ্ধৃতি ধরে রাখে যুক্তরাষ্ট্র। 2023 সালে যুক্তরাজ্যের ঘাটতি কিছুটা কমে নেমে আসে $11.3 বিলিয়ন। 2024 সালেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য ঘাটতি কিছুটা কমে। তবে সবশেষ 2025 সালে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য ঘাটতি দ্বিগুণ বেড়ে দাঁড়ায় $32.2 বিলিয়ন। ইরান সরকার পতন ঘটিয়ে দেশটির ইউরেনিয়ামের দখল নিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু বিধিবাম। গত 2 মাসেরও বেশি সময় ধরে হরমুজ প্রণালীতেই আটকে আছে ওয়াশিংটন। বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌ রুটের নিয়ন্ত্রণ নিয়ে হরমুজ প্রণালী পার হওয়া জাহাজ থেকে কৌশলে টোল আদায় করছে ইরান। ইরানের এই কৌশলও পণ্ড করে দেওয়ার উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। ইরানকে টোল দিলেই নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল বা OFAC এক সতর্কবার্তায় জানিয়েছে, কোনো জাহাজ বা নৌযান যদি ইরানকে টোল দিয়ে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করে তাহলে তা মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এই লেনদেন প্রচলিত মুদ্রা, ক্রিপ্টোকারেন্সি, আনুষ্ঠানিক বিনিময় কিংবা ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটিতে দান, তা যে হিসেবেই করা হোক না কেন তা অপরাধ বলে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো নিষেধাজ্ঞার মুখে পড়বে, জানিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের ভাষ্য, ইরানের অর্থ উপার্জন ও স্থানান্তরের সব পথ বন্ধ করতে চাই আমরা। গত ফেব্রুয়ারিতে মার্কিন আগ্রাসন শুরুর পরপরই বিশ্বের 20% জ্বালানি পরিবহনের মহা গুরুত্বপূর্ণ এই প্রণালীর নিয়ন্ত্রণ নেয় ইরান। ফলে প্রতি মাসে যেখানে গড়ে প্রায় 3000 জাহাজ এই প্রণালী দিয়ে যাতায়াত করত, সেটা নেমে আসে দিনে কয়েকটিতে। আর সেই জাহাজগুলোকেও দিতে হচ্ছিল টোল। যদিও কিভাবে এই টোল পরিশোধ করা হচ্ছিল এবং কত টাকা টোল আদায় করা হচ্ছিল সে ব্যাপারে সঠিক কোনো তথ্য নেই। হরমুজ প্রণালী খুলে দেওয়ার সব রকম চেষ্টা করেও যখন কাজ হয়নি, তখন ইরানের ওপর নৌ অবরোধ জারি করেন ট্রাম্প। ইরানের বন্দরে যাওয়া আসা করা জাহাজকে ফেরত পাঠানো অথবা জব্দের সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। গত 13 এপ্রিলের পর এই পর্যন্ত মোট 45টি জাহাজকে ফেরত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে সেন্টকম। ট্রাম্প প্রশাসনের এসব কার্যক্রমকে এতদিন জলদস্যুতা বলে অভিযোগ করে আসছিল ইরান। এবার সেই জলদস্যুতার কথা গর্বের সঙ্গে স্বীকার করেছেন ট্রাম্প। বলেছেন, আমরা তাদের জাহাজের উপর নামলাম এবং জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে নিলাম। এর মালামাল ও তেল দখল করে নিয়েছি। এটি অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। অনেকটা জলদস্যুদের মতোই কাজ করছি, তবে কাজটি জলদস্যুদের মতো হলেও কোনো তামাশা করছি না।
ইরানের সঙ্গে কোনো চুক্তি না করাই হয়তো আমাদের জন্য ভালো হবে। কথা বলার 24 ঘন্টা পেরোনোর আগেই 180 ডিগ্রি ইউটার্ন নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন তার ভাষ্য, আমি ওটা বলিনি, বলেছিলাম আমরা যদি এখনই সেখান থেকে চলে গেলে তাদের পুনর্গঠন করতে 20 বছর সময় লাগবে, কিন্তু আমরা এখনই যাচ্ছি না। অর্থাৎ ইরানে আবারও হামলার পূর্বাভাস দিয়েছেন ট্রাম্প। এদিকে স্থায়ী যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে 14 দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান, যা পর্যালোচনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোনো কারণে সেই প্রস্তাব মনোপুত না হলে ইরানে ফের হামলার আভাসও দিয়ে রেখেছেন তিনি। ট্রাম্প বলেন, ইরান যা করেছে তার জন্য তারা এখনো যথেষ্ট মূল্য দেয়নি। আমি এখনই নিশ্চিত করে কিছু বলতে চাই না, তবে তারা খারাপ কিছু করলে অবশ্যই হামলার আশঙ্কা রয়েছে। ইরানের প্রস্তাব পর্যালোচনার কথা জানিয়ে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান আমাদের কাছে যে পরিকল্পনাটি পাঠিয়েছে আমি শিগগির তা পর্যালোচনা করব, কিন্তু আমি কল্পনাও করতে পারছি না এটি গ্রহণযোগ্য হবে, কারণ গত 47 বছরে মানবতা এবং বিশ্বের প্রতি তারা যা করেছে তার জন্য এখনো যথেষ্ট মূল্য পরিশোধ করেনি। এদিকে ইরানের 14 দফা শান্তি প্রস্তাবের বিষয়ে তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, নতুন প্রস্তাবেও কঠোর কিছু শর্ত দিয়েছে তেহরান, যার মধ্যে রয়েছে ভবিষ্যতে কোনো প্রকার সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, ইরানের ওপর থেকে নৌ অবরোধ ও সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বিদেশে জব্দ করা সব সম্পদ ফেরত দেওয়া ইত্যাদি। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়টি পরবর্তী সময়ের জন্য তুলে রাখতে চায় তেহরান। ইরানের দেওয়া প্রস্তাবগুলো নিয়ে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি বলেছেন, চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে পাকিস্তানের কাছে একটি পরিকল্পনা জমা দিয়েছে ইরান। বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। কূটনীতির পথে হাঁটবে নাকি সংঘাত বজায় রাখবে সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। এখন দেখার অপেক্ষা যুক্তরাষ্ট্র আদৌ ইরানের এই প্রস্তাব মেনে নেয় কিনা, নাকি ফের যুদ্ধের পথেই হাঁটে। ইরান ও যুক্তরাষ্ট্র দুপক্ষই এমন সব দাবি উত্থাপন করছে যা কারো পক্ষেই মানা সম্ভব নয়। তাই এখনো আটকে আছে যুদ্ধবিরতি, হরমুজে থামছে না ব্লকেড পাল্টা ব্লকেড, এমনটাই মনে করেন আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতি বিশ্লেষকরা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখন প্রত্যক্ষ আলোচনা না হলেও পরোক্ষ আলোচনা থেমে নেই। পাকিস্তানের মাধ্যমে আলোচনা চলছেই। সবশেষ একটি প্রস্তাব দিয়েছে ইরান। সেই প্রস্তাবে বলা হয়েছে, আপাতত পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত থাকবে, তবে আগে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। তার বিনিময়ে ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার করতে হবে যুক্তরাষ্ট্রের। রয়টার্স বলছে, ইরানের এই প্রস্তাব হাতে পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে তিনি এতে সন্তুষ্ট নন। তিনি বলেন, ইরান এমন প্রস্তাব দিয়েছে যাতে রাজি হওয়া অসম্ভব। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ এন্ড মিডিয়া স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এল মাসরি মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের দাবির মধ্যে বিরাট ব্যবধান থাকায় আলোচনার সম্ভাবনা অচল অবস্থায় রয়েছে। তিনি আরো বলেন, ইরানিরা 10টি দাবির একটি তালিকা দিয়েছে, আমেরিকানদের ছিল 15টি দাবির একটি তালিকা। আপনি যখন এই দুটি তালিকা পাশাপাশি রাখবেন তখন দেখতে পাবেন যে দুপক্ষের মধ্যে বেশ বড় ব্যবধান রয়েছে। দোহা ইনস্টিটিউটের এই অধ্যাপক আরো মনে করেন, সমস্যাগুলোর মধ্যে আরেকটি হলো মার্কিন প্রশাসন বিশ্বাস করে ইরানিরা প্রায় বিপর্যয়ের দ্বার প্রান্তে রয়েছে। ট্রাম্প প্রশাসনের ধারণা, যদি তারা আরো চাপ সৃষ্টি করে তাহলে ইরানিরা যে কোনো দিনই আত্মসমর্পণ করবে। হরমুজ প্রণালী ও আরব সাগর দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য নতুন নিয়ম কানুন ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGC। তারা জানিয়েছে, এই সামুদ্রিক অঞ্চল দিয়ে মার্কিন সামরিক ঘাঁটির জন্য অস্ত্র বা পণ্যবাহী কোনো জাহাজকে পার হতে দেওয়া হবে না। এদিকে হরমুজের বর্তমান নৌ ব্লকেডের বর্ণনা দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন নৌবাহিনী সেখানে জলদস্যুদের মতো কাজ করছে। ফ্লোরিডায় এক সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা অনেকটা জলদস্যুদের মতো দারুণ কাজ করছি। একটি জাহাজের উপর নামলাম এবং জাহাজটি নিজেদের দখলে নিলাম, এরপর নিয়ন্ত্রণে নিয়ে তেল জব্দ করলাম। এটি অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ যে কোনো সময় আবারও শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইরানের সামরিক বাহিনী। কারণ হিসেবে তারা বলছে, যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল এমন কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। তেহরানের মূল্যায়ন হলো, যুদ্ধ শুরুর আগের আলোচনা থেকে শুরু করে যুদ্ধবিরতি পর্যন্ত সর্বক্ষেত্রে ইরান যথেষ্ট নমনীয়তা দেখিয়েছে, কিন্তু ওয়াশিংটনের পক্ষ থেকে তেমন কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ইরানের দাবি, তারা যখনই তাদের দাবি কিছুটা শিথিল করেছে, যুক্তরাষ্ট্র ততবারই আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। এদিকে ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ, ইপসোসের একটি নতুন জরিপে দেখা গেছে 61% আমেরিকান মনে করেন ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক শক্তি ব্যবহার একটি ভুল ছিল। মার্কিন সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডেরও সিনেটের এক শুনানিতে সম্প্রতি প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন কোনো প্রমাণ ছিল না যে ইরান কোনোভাবেই যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনা করেছিল, তাহলে কেন ইরানে হামলা করা হলো?
এই অবস্থায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইচ্ছাকৃত যুদ্ধের বিষয়ে ট্রাম্প প্রশাসনের কাছে জবাবদিহি চাওয়ার অধিকার আমেরিকানদের রয়েছে। বাঘাই বলেছেন, এই যুদ্ধ একটি সুস্পষ্ট ও বিনা উস্কানির আগ্রাসন এবং ইরানের বিরুদ্ধে এই অবৈধ যুদ্ধ চালানোর জন্য মার্কিন জনগণের উচিত সরকারকে চ্যালেঞ্জ করা। ডোনাল্ড ট্রাম্প অনবরত বলছেন, কয়েকদিনের মধ্যেই সবকিছু বিস্ফোরিত হয়ে যাবে, ইরানের অর্থনীতি ধসে যাবে, এরপর তারা যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দেবে। তবে দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মোহাম্মদ এল মাসরি মনে করেন, ব্যাপারটি আসলে ট্রাম্প যেভাবে বর্ণনা করে থাকেন ততটা সহজ না। তিনি বলেন, ইরান বুঝতে পেরেছে যে পারমাণবিক আলোচনা অত্যন্ত সময় সাপেক্ষ ও জটিল হতে চলেছে। এই ক্ষেত্রে ইরানিদের প্রচুর অভিজ্ঞতা রয়েছে, যা পারমাণবিক বিষয়ে ট্রাম্প প্রশাসনের মতো নয়, যারা খুবই অনভিজ্ঞ। এটা এমন কিছু নয় যা মাত্র কয়েক ঘন্টা বা কয়েকদিনের মধ্যে সম্পন্ন হয়ে যেতে পারে। তিনি উল্লেখ করেন, 2015 সালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ইরান চুক্তি প্রণয়ন করতে কয়েক বছর লেগেছিল। মার্কিনীদের জীবন সহজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্প এখন উল্টো সবার জীবন বিষিয়ে তুলছেন। আমেরিকা ফার্স্ট নীতির কথা বলে ইসরায়েলের প্ররোচনায় ইরানের সঙ্গে যুদ্ধ করছেন। 6 সপ্তাহের মধ্যে সামরিক অভিযান শেষ করার কথা বলে এখন আটকা পড়েছেন হরমুজ প্রণালীতে, যার খেসারত দিতে হচ্ছে মার্কিনীদের। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের লাগামহীন দামে নাভিশ্বাস উঠতে শুরু করেছে মার্কিনীদের জীবনে। এই অবস্থায় নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কি অপেক্ষা করছে ট্রাম্পের দল রিপাবলিকানের সামনে? মার্কিনীদের সঙ্গে এত সব প্রতারণার পর ট্রাম্প কি পার পাবেন? ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়েই জ্বালানি সংকট তৈরি হয়েছে। অনেকে এই সংকটকে গত শতাব্দীর 70-এর দশকের তেল সংকটের সঙ্গেও তুলনা করা শুরু করেছেন, কেননা এর ফলে গোটা বিশ্বেই নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়ছে, যার আঁচ থেকে বাঁচতে পারেনি মার্কিনীরাও। এমনিতেই চাপে থাকা মার্কিনীদের জীবনকে নতুন করে চাপে ফেলেছে এই যুদ্ধ। যদিও চলতি সপ্তাহে প্রকাশিত জিডিপির তথ্য বলছে ভিন্ন কথা, যেখানে দেখা গেছে 2026 সালের প্রথম 3 মাসে মার্কিন অর্থনীতি বার্ষিক হিসাবে 2% হারে বেড়েছে। অর্থনীতির এই প্রবৃদ্ধিকে নিশ্চিতভাবেই নিজের সাফল্য হিসেবে তুলে ধরে মধ্যবর্তী নির্বাচনে ভোটার টানতে চাইবেন ট্রাম্প। কিন্তু সমস্যা হলো, প্রবৃদ্ধি বাড়লেও এর সুফল পাচ্ছে না ভোক্তারা। বার্ষিক ভোক্তা ব্যয় বেড়েছে 1.6%। এর কারণ হিসেবে অর্থনীতিবিদদের ভাষ্য, প্রযুক্তি কোম্পানিগুলোর বিপুল বিনিয়োগের কারণেই সামগ্রিক প্রবৃদ্ধি হয়েছে, যে কারণে প্রবৃদ্ধি বাড়লেও ভোক্তা ব্যয় কমেনি। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দল রিপাবলিকানদের সাফল্য অনেকটাই নির্ভর করছে দেশটির অর্থনীতির ওপর। সেই নির্বাচনের আগে কাগজে কলমে প্রবৃদ্ধি ইতিবাচক দেখালেও ভোটারদের ক্ষেত্রে সবচেয়ে বেশি বিবেচ্য জীবনযাত্রার ব্যয়। এই হিসাবে ট্রাম্প বেশ চাপে আছেন, কেননা হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। যুদ্ধের আগেও যে তেল প্রতি ব্যারেল মিলত $73, সেটি গত 30 এপ্রিল পৌঁছেছিল $126 পর্যন্ত। আর এই অতিরিক্ত জ্বালানির দামে ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিনীরা। যুক্তরাষ্ট্রের কনজিউমার প্রাইস ইন্ডেক্সের তথ্য অনুযায়ী মার্চ মাসে বার্ষিক গড় মূল্য বৃদ্ধির হার ছিল 3.3%, যা কিনা গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ। অথচ ফেব্রুয়ারিতেও এই হার ছিল 2.4%। ইরান যুদ্ধের আগে সুদের হার কমায় বাড়ি গাড়ি কেনার যেই স্বপ্ন দেখেছিল মার্কিনীরা, এখন সেই স্বপ্ন ফিকে হওয়ার পথে। 29 এপ্রিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেড সুদের হার 3.5 থেকে 3.75% অপরিবর্তিত রেখেছে। অন্যদিকে 30 বছর মেয়াদী গৃহ ঋণের গড় সুদের হার 5.98% থেকে বেড়ে 6.4% পৌঁছেছে। খুব সহসাই যে এই সুদ হার কমবে সেই সম্ভাবনাও দেখছেন না মার্কিন অর্থনীতিবিদ স্যামুয়েল টম্বস। তার ভাষ্য, তেলের উচ্চ দাম এবং যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে ইরানের বন্দর অবরোধ বজায় রাখবে এমন ধারণার কারণে সুদের হার কমার সম্ভাবনা আগামী 2027 সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে। জীবনযাত্রার ব্যয় ও সুদহার রিপাবলিকানদের জন্য অস্বস্তির কারণ হলেও অত্যন্ত স্বস্তির খবর দিচ্ছে শেয়ার বাজারের তথ্য। যুদ্ধ ও অস্থিরতার মধ্যেও যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন তারা তুলনামূলক ভালো অবস্থায় আছেন। যুক্তরাষ্ট্রের প্রধান 3টি শেয়ার সূচক S&P 500, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ও নাসডাক কম্পোজিটের সবগুলোর তাদের ক্ষতি পুষিয়ে নিয়েছে। শুধু তাই নয়, ধরে রেখেছে যুদ্ধের আগের ঊর্ধ্বমুখী ধারাও। এর মধ্যে সবচেয়ে ভালো করেছে নাসডাক, এটি শেয়ার মূল্য প্রায় 10% পর্যন্ত বেড়েছে। অন্যদিকে S&P 500 শেয়ার মূল্য বেড়েছে প্রায় 5% বেশি। আর এই সূচকগুলো বিনিয়োগকারী তো বটেই, ট্রাম্পের জন্য অত্যন্ত স্বস্তির খবর হয়ে ধরা দিয়েছে।
বর্তমানে ক্ষমতাসীন রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদে অল্প ব্যবধানে এগিয়ে থাকলেও সেটি হারানোর সম্ভাবনা রয়েছে। আর এখন ঝুঁকি তৈরি হয়েছে সিনেটও হাতছাড়া হওয়ার, যা হলে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাতে পারেন ট্রাম্প। তাই যে কোনো মূল্যে নভেম্বরের নির্বাচনের ফল নিজের পক্ষে আনতে হবে ট্রাম্পকে, যা অনেকটাই নির্ভর করছে ভোটের সময় অর্থনীতির অবস্থার ওপর। এক্ষেত্রে বর্তমান জিডিপি প্রবৃদ্ধি ও শেয়ার বাজারের উত্থান ট্রাম্পকে স্বস্তি দিলেও জীবনযাত্রার ব্যয় এখনো একটি বড় উদ্বেগের কারণ। সেই উদ্বেগ দূর করে ভোটার টানাই এখন ট্রাম্পের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ কতটা মোকাবিলা করতে পারবেন ট্রাম্প, সেটি নির্ভর করছে ইরান যুদ্ধে সফলতার ওপর। ইরানের এই ফাঁদ ছিঁড়ে বের হতে পারবেন তো ট্রাম্প? 32টি দেশের সামরিক জোট ন্যাটো, যাদের কারো উপর হামলা হলেই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ার কথা সবার। আর এই শক্তির জেরেই এতকাল ধরে গোটা বিশ্ব দাপিয়ে বেরিয়েছে ইউরোপ ও আমেরিকা। এবার পশ্চিমাদের এই শক্তির ভীতি নাড়িয়ে দিয়েছে ইরান। তেহরানের কৌশলে বিভক্ত এখন ন্যাটো। প্রশ্ন উঠেছে এই জোটের ভবিষ্যৎ নিয়ে। ন্যাটোর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের পুষে রাখা ক্ষোভের বিস্ফোরণ ঘটে ইরান যুদ্ধের পর। ইরানের বন্ধ করে দেওয়া হরমুজ প্রণালী চালু করতে ন্যাটো ও ইউরোপীয় মিত্রদের সাহায্য চান ট্রাম্প, কিন্তু তার সেই আহ্বানে সাড়া দেয়নি কেউই। উল্টো নানাভাবে অসহযোগিতা করেছে, যে কারণে ন্যাটোর উপর ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। সেই ক্ষোভ আরও বাড়ে গত 27 এপ্রিল জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের এক মন্তব্যে। ইরান যুক্তরাষ্ট্রকে অপমান করছে। মের্জের এমন মন্তব্যের পর জার্মানি থেকে 5,000 সেনা প্রত্যাহারের ঘোষণা দেন ট্রাম্প, যা ন্যাটোর ভবিষ্যৎকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে ট্রাম্প প্রশাসন শাস্তি হিসেবে দেখাতে চাইলেও বিষয়টিকে সুযোগ হিসেবে দেখছেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস। তিনি বলেন, এমনটি যে হবে তা অনুমেয়ই ছিল। ইউরোপে, বিশেষ করে জার্মানিতে মার্কিন সেনাদের উপস্থিতি শুধু জার্মানির জন্য নয়, যুক্তরাষ্ট্রের স্বার্থেও গুরুত্বপূর্ণ। তবে এই ঘটনার পর ইউরোপকে এখন নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই নিতে হবে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রীর এমন বক্তব্যে আরও বেশি ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। তিনি বলেন, আমরা সেনা সংখ্যা অনেক কমিয়ে আনবো, আর এই সংখ্যা 5,000-এর চেয়েও অনেক বেশি হবে। বর্তমানে জার্মানিতে যুক্তরাষ্ট্রের 36,000-এরও বেশি সক্রিয় সেনা মোতায়েন রয়েছে, যা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি। এরপর ইতালিতে 12,000 ও যুক্তরাজ্যে প্রায় 10,000। বাকি দেশগুলো থেকেও সেনা কমানোর কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। জানিয়ে ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট বলেন, জার্মানি থেকে মার্কিন সেনা সরানোর সিদ্ধান্ত ইউরোপের দেশগুলোর জন্য একটি স্পষ্ট বার্তা। তাদের প্রতিরক্ষা খাতে আরও বেশি বিনিয়োগ করতে হবে এবং যৌথ নিরাপত্তার দায়িত্বের বড় অংশ নিজেদেরই নিতে হবে। অবশ্য এবারই প্রথম নয়, ইতোপূর্বে ইতালি ও স্পেন থেকেও সেনা সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তাছাড়া গত বছর রোমানিয়া থেকেও সেনা কমিয়েছেন তিনি, যাতে স্পষ্ট ইউরোপকে রক্ষায় আর ঢাল হতে চায় না ওয়াশিংটন। তাছাড়া প্রকাশ্যে ন্যাটো ও ইউরোপের শীর্ষ নেতাদের সমালোচনা করতেও ছাড়ছেন না ট্রাম্প। এতে ন্যাটো জোটের ভেতরেও উদ্বেগ বাড়ছে, আর আশঙ্কা তৈরি হয়েছে সামরিক এই জোটটি দুর্বল হয়ে পড়ার, যা পরিষ্কার পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্কের কথাতেও। তিনি বলেন, ন্যাটো জোটের সবচেয়ে বড় হুমকি এখন বাইরের শত্রু নয়, বরং জোটের ভেতরের ভাঙন। ট্রাম্প ইউরোপ থেকে সেনা কমানোর সিদ্ধান্ত নিলেও বিষয়টিকে খুব একটা ভালোভাবে দেখছেন না তার দল রিপাবলিকানরাও। জানিয়ে রিপাবলিকান সিনেটর আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান রজার উইকার এবং হাউস আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান প্রতিনিধি মাইক রজার্স বলেন, জার্মানি থেকে একটি মার্কিন ব্রিগেড সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে তারা খুবই উদ্বিগ্ন। তাদের মতে ইউরোপ থেকে সেনা পুরোপুরি সরিয়ে নেওয়ার বদলে সেখানে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা বজায় রাখা যুক্তরাষ্ট্রের স্বার্থেই প্রয়োজন। এদিকে ট্রাম্পের সেনা কমানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী পিস্টোরিয়াস বলেছেন, জার্মানি এখন ইউরোপীয় মিত্রদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে। জার্মানি সঠিক পথেই এগোচ্ছে। তাছাড়া মের্জের সরকার 2027 সালের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর বিষয়টিও গুরুত্ব সহকারে ভাবতে শুরু করেছে। জানা গেছে সেই বাজেট 105.8 বিলিয়ন ইউরো ছাড়িয়ে যেতে পারে। এর সঙ্গে ইউক্রেনকে দেওয়া সহায়তা সহ অন্যান্য প্রতিরক্ষা তহবিল হিসাব করলে দেশটির মোট প্রতিরক্ষা ব্যয় জিডিপির 3.1% পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। যাতে পরিষ্কার, যুক্তরাষ্ট্রের কাঁধে ভর দিয়ে আর চলতে চায় না জার্মানি। ইউরোপের বাকিরাও এখন আর যুক্তরাষ্ট্রের উপর আস্থা রাখতে পারছে না। যাতে পরিষ্কার, ইউরোপে মার্কিন প্রভাব এখন শেষ হওয়ার পথে, ভাঙনের পথে ন্যাটো। আর এই সবই হয়েছে ইরান যুদ্ধের পর। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।